পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। 100 কোটি টাকার ড্রাগস এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার সুপ্রাকান্দিতে, আটক 3 যুবক এবং এক মহিলা। প্রথমবারের মতো করিমগঞ্জে গঠন হলো ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশন, সভাপতি শীর্ষেন্দু সি এবং সম্পাদক হিল্লুল দত্ত। পরিশ্রুত পানি জলের দাবিতে রাজপথে কলসি নিয়ে প্রমিলা বাহিনীদের পথ অবরোধ। মণিপুরে চলতে থাকা সংঘাতের রীতি টানতে ভারত সরকার সহ ইউনাইটেড নেশনের দৃষ্টি আকর্ষণ বিভিন্ন মণিপুরী সংগঠনের। সোনামুড়া রাঙামাটিয়া বাসের ধাক্কায় গুরুতর আহত এক বাইক চালক। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আগামী 11 জানুয়ারি সূচনা হবে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের 150তম বর্ষপূর্তি অনুষ্ঠান। মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলে ভাঙন, 30 জন ভোটারের গেরুয়া শিবিরে যোগ। বাজারঘাটের লঙ্গোশা বাংলা একাডেমি পরিদর্শন করে খুশি ব্যক্ত করেন দিল্লি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর তাবরেজুজ্জামান। লেনিনের মৃত্যু শতবার্ষিকীতে শিলচরের ডিমাশা ভবনে আলোচনা সভার আয়োজন এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটি। হৃদয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় সার্বজনীন শনি পূজা আগামী 12 এবং 13 জানুয়ারি। এবারে সংবাদ বিস্তারিত। একসাথে 100 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করল আসাম পুলিশ। প্রায় 5 কেজি ড্রাগস এবং 64,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এ যাবৎকালের সর্ববৃহৎ ড্রাগস উদ্ধারের শিরোপা অর্জন করল করিমগঞ্জ পুলিশ। আসাম সরকারের গঠন করা স্পেশাল টাস্ক ফোর্সের ডিআইজি এডমিন পার্থ সারথী মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সরাসরি অভিযানে করিমগঞ্জের সুপ্রাকান্দি থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ মাদক। সেই সাথে এই কাণ্ডে জড়িত 3 যুবক এবং এক মহিলাকেও আটক করা হয়েছে। আসাম পুলিশ এবং এসটিএফ এর যৌথ অভিযানের খবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন দায়িত্বভার গ্রহণ করে ড্রাগসের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ये जो आज काम हुआ है इसके पीछे स्पेशल टास्क फोर्स एंड करीमगंज पुलिस एसपी करीमगंज अभी कुछ ही दिन अभी लास्ट लगभग 2 महीने से हम लोग इसके ऊपर काम कर रहे थे यहाँ पे फ्रॉम करीमगंज एज अ बेस। तो ये फाइनली जाके आज काम सक्सेस हुआ और इसमें आज सीजर हुआ है 5 केजी से ज़्यादा हेरोइन सीजर हुआ है, सीज हुआ है। 64,000 याबा टैबलेट्स सीज हुआ है, साथ में फॉरेन सिगरेट का पैकेज भी मिला है एंड एक गाड़ी सीज किया गया है, मारुति एस्प्रेसो गाड़ी। 4 लोग अरेस्ट हुए हैं, उनमें से एक लेडी है एंड ये जो 4 लोग हैं ये 3 लोग हैं एक नेबरिंग स्टेट से। ये जितने ड्रग्स आज ये सीज हुआ है, अभी जो मार्केट में प्राइस बढ़ गया है बिकॉज ऑफ शॉर्ट सप्लाई, अभी इसका वैल्यू है मिनिमम 100 करोड़। ये पूरा एक मिला के ये 100 करोड़ जो इसका वैल्यू है, ये दिस इज वन ऑफ द बिगेस्ट सीजर्स। প্রথমবারের মতো করিমগঞ্জে গঠন করা হলো ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশন। আবর্ত ভবনে আয়োজিত সভায় করিমগঞ্জ জেলার ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সভাপতি মনোনীত হলেন সাংবাদিক শীর্ষেন্দু সি এবং সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক হিল্লুল দত্ত। মঙ্গলবার করিমগঞ্জ অতিরিক্ত আবর্ত ভবনে সাংবাদিক দীপাঞ্জন দের পৌরোহিত্যে আয়োজিত সভায় নবগঠিত সংস্থার 17 সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়। নবগঠিত সংস্থার সভাপতি শীর্ষেন্দু সি বলেন, গণমাধ্যম কর্মীদের যে কোনো বিপদে পাশে দাঁড়াবে এই সংগঠন। সুবিধা বঞ্চিত সাংবাদিকদের ন্যায্য দাবি এবং অধিকার আদায়ে ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করা হবে। এছাড়াও বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে থাকবে বিশেষ উদ্যোগ। এই সময় সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে একে অপরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা। করিমগঞ্জ জেলা ই মিডিয়া অ্যাসোসিয়েশন আজ আমরা গঠন করেছি। আমরা কারণ হচ্ছে এখন আমাদের পরিবার বড় হচ্ছে, কেন কিনা অনেক সাংবাদিক, আগে যখন সাংবাদিকের সংখ্যা কম ছিল, এখন অনেক নতুন নতুন সাংবাদিকরা এই প্রফেশনে আসছেন। তো করিমগঞ্জ জেলা ইলেকট্রনিক মিডিয়ার কোনো অ্যাসোসিয়েশন ছিল না, আর বর্তমান সময়ে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকের সংখ্যাও বেশি। তাই আমরা সবাই মিলে ইলেকট্রনিক মিডিয়ার অ্যাসোসিয়েশন গড়ে তুলেছি নতুন করে। বিভিন্ন সামাজিক কার্যক্রম মূলত সাংবাদিকরা যা করে থাকেন সেগুলো আমরা চালিয়ে যাব এবং ভবিষ্যতে দেখা যায় ভবিষ্যতে কোনো ধরনের সাংবাদিকের উপর আক্রমণ বা অন্য কিছু হলে আমরা এই সংগঠনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলব। এটা নিয়েই মূলত আমরা এই সংগঠন আজ করেছি। আর কমিটি বানানো হয়েছে
সবাই যারা পুরনো নতুন সবাইকে নিয়ে কমিটি হয়েছে, আর সবাই একদিকে এই সংগঠন আমরা চালিয়ে যাব। সাংবাদিকের জন্যই আমরা এই কমিটি গঠন করেছি, সাংবাদিকদের নিয়েই আমরা ই মিডিয়া অ্যাসোসিয়েশন হয়েছে। পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাজপথে কলসি নিয়ে প্রমিলা বাহিনীর পথ অবরোধ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন পশ্চিম ইছাই লালছড়া পঞ্চায়েত সংলগ্ন কদমতলা ধর্মনগর সড়কের উপর। অবশেষে অবরোধের সোয়া 2 ঘন্টার মাথায় ডিডব্লিউএস দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। জানা গেছে, পশ্চিম ইছাই লালছড়া 3 নম্বর ওয়ার্ড এলাকা সহ আশপাশের প্রায় 3 শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে খালি কলসি নিয়ে মঙ্গলবার স্থানীয় পঞ্চায়েত সংলগ্ন কদমতলা ধর্মনগর মূল সড়কের উপর পথ অবরোধ করে বসেন। অবরোধকারীদের অভিযোগ, প্রায় শতাধিক পরিবারের বসবাস ওই এলাকায়। দীর্ঘদিন থেকে পরিশ্রুত পানীয় জলের সমস্যায় ভুগছেন তারা। তাদের এলাকায় জলের পাইপলাইন থাকলেও সেগুলি সংস্কারের অভাবে দেখা দিয়েছে, কিন্তু এগুলি সমস্যার সমাধান করতে কোনো কর্ণপাত করছেন না কেউই। তাই আজ বর্তমানে শুখা মৌসুমে জলের দাবিতে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন। অবরোধকারীরা আরো জানান, তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য এই পথ অবরোধ অব্যাহত থাকবে। আচ্ছা, ওখানে উত্তর কর্তৃপক্ষ আইসি এখানে? আচ্ছা, জলে আপনার অনুমানে কত পরিবারের জলের সমস্যা? তখন আপনার রাস্তা নাইলে আপনারা কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? গ্রাম পঞ্চায়েতের নাম কিতা? প্রধানরা জানাইছেন নি? প্রধানরা জানাইছেন? মণিপুরি ইউথ ফ্রন্ট আসাম এবং নর্থ ইস্ট ডায়ালগ ফোরামের যৌথ উদ্যোগে শিলচর আম্বেদকর ভবনে এক সভার আয়োজন করা হয়। সভায় মণিপুরের বর্তমান সমস্যা নিরসনে বিভিন্ন মতামত এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংস্থার কর্মকর্তারা জানান, বিগত বছরের 3 মে থেকে প্রতিবেশী রাজ্য মণিপুরে কুকি এবং মেইতেই মণিপুরী সম্প্রদায়ের মধ্যে সংঘাত চলে আসছে, যার ফলে অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি সেখানে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সভায় দীর্ঘ আলাপ আলোচনার পর গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্ত এবং মতামতগুলি আগামীতে লিখিতভাবে ভারত সরকার সহ ইউনাইটেড নেশনের হাতে তুলে দেওয়া হবে, যাতে করে অশান্ত মণিপুরে শীঘ্রই শান্তি ফিরিয়ে আনা যায়। আমরা আজকে শিলচরের বি.আর. আম্বেদকর হলে মণিপুরি ইউথ ফ্রন্ট অফ আসাম এবং নর্থ ইস্ট ডায়ালগ ফোরাম 2 সংগঠনের জয়েন্টলি অর্গানাইজ করিয়া একটা ডিসকাশন প্রোগ্রাম চলতেছি। এই প্রোগ্রামের মেন থিম হইল গিয়া ক্রাইসিস ইন মণিপুর, ইটস চ্যালেঞ্জেস অ্যান্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটস। মণিপুরে গত বছরের 3 মে থেকে আমাদের মেইতেই এবং কুকির মধ্যে যেটা কমিউনাল কনফ্লিক্ট চলতেছে, এই কনফ্লিক্টের কারণে মণিপুরে বহুত জনের মানব অধিকার উল্লঙ্ঘন করা হইল, বহুত জনের ঘর জ্বালানি হইল। সেগুলা লইয়া আমরা আজকে কীভাবে মণিপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা যাইব, কীভাবে মণিপুরের যারা মানুষগুলার হিউম্যান রাইট কীভাবে সে প্রোটেক্ট করা হইব, সেটা লইয়া আজকে ডিসকাশন চলতেছি। এবং সেটার যে ডিসকাশনে যেটা কয়েকটা পয়েন্ট করছি, সেগুলাকে নিয়ে আমরা লিখিতভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ইউনাইটেড নেশনে আমরা আজকে ডিক্লারেশন একটা পাঠানি হইব। সোনামুড়া রাঙামাটিয়ায় বাসের ধাক্কায় গুরুতর আহত বাইক চালক। দুর্ঘটনাটি সংঘটিত করে পালিয়ে যায় বাসটি। আহত যুবকের পরিচয় জানা যায়নি। জানা গেছে, মেলাঘরের দিক থেকে সোনামুড়ার দিকে পালসার বাইকে করে আসছিল এক যুবক। তখন সোনামুড়া থেকে মেলাঘরের দিকে যাওয়া বাসটি ধাক্কা মারে মোটরসাইকেলটিতে। এতে পায়ে আঘাত লাগে যুবকের। দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বাসটি। পরে স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত যুবককে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয়রা। বাসটা উদয়পুরের বাস, এটা মনে হয় অ্যাক্সিস ব্যাংকে ডিউটি করে। তো যাইতে লাগলো বাসের ফ্যাশনের চাক্কার খালি জায়গাটার মধ্যে বাড়ি গেছে। বাড়ি গিয়া পালসার ছিল, এই পালসার সাইকেলটা প্রতি সাইডে পড়ে গেছে, একটা পা ভাঙিয়ে গেছে তার, আর পাটা পুরো ফাইটে গেছে। ছেলেটার বাড়ি কোনো বাড়ি বই গিয়ে বাড়ি, ঠিক আছে, বই গিয়ে বাড়ি। কোনো কাজ করে বললেন ছেলেটা? ওই অ্যাক্সিস ব্যাংকে ডিউটি করে, সোনামুড়া অ্যাক্সিস ব্যাংকে। আচ্ছা আচ্ছা, এটা ঘটনাটা কতক্ষণ আগে হয়েছে? তো 5-7 মিনিট আগে ঘটনাটা হয়েছে। আর ছেলেটা বাঁচবো না মনে কইতে পারে না, মনে হয় একটু সিরিয়াস কিন্তু। আচ্ছা।
শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে এবার বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়, 1874 সালে প্রতিষ্ঠিত জেলা বার অ্যাসোসিয়েশন জেলায় ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করার পাশাপাশি বিভিন্ন বাধা বিঘ্নকে উপেক্ষা করে 150 বছরে পাড়ি দিয়েছে। আগামী 11 জানুয়ারি সার্ধশতবর্ষের সূচনা উপলক্ষে থিম সং, বার সং এবং সংস্থার লোগো উদ্বোধনের পাশাপাশি শোভাযাত্রা শহরে বের করা হবে। এছাড়া বর্ষপূর্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামী 27 এবং 28 জানুয়ারি বরাক উপত্যকা ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পুষ্প স্তবক উন্মোচন এবং সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রয়েছে নানান ধরনের অনুষ্ঠান। সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতিকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা আমাদের বারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 11 তারিখে 11ই জানুয়ারি আমাদের এই 150 বছর পূর্তির যে অনুষ্ঠানগুলো রয়েছে তার শুভারম্ভ হবে। 11ই জানুয়ারি আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এই কর্মসূচির সূচনা ঘটাবো এবং 11 তারিখেই আমাদের এই উপলক্ষে আমাদের একটা বার সং রয়েছে বা আমাদের একটা থিম সং রয়েছে। থিম সং, বার সং এবং লোগো এইটা আমরা 12টার সময় উদ্বোধন করব। আমাদের সিনিয়র মেম্বারসরাই সেটা করবেন এবং তারপরে আমরা শোভাযাত্রা করে শিলচর শহরটা প্রদক্ষিণ করে আমাদের এই দিনের কর্মসূচিটা আমাদের সমাপ্ত হবে। তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 27 এবং 28 জানুয়ারি আমরা 3 ডিস্ট্রিক্টে সম্মিলিতভাবে আমরা একটা খেলাধুলার ব্যবস্থা করব। ইনডোর গেম এবং আউটডোর গেম দুটোই থাকবে। তার পরবর্তীতে আমাদের একটা সেমিনার অনুষ্ঠিত হবে এবং সেই সেমিনারটা যাতে আমরা বার কাউন্সিলও পার্টিসিপেট করে, আমাদের জাস্টিসরা পার্টিসিপেট করেন, সেই ব্যবস্থা উদ্যোগ আমরা গ্রহণ করছি। মন্ত্রী টিঙ্কু রায়ের বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলের ভাঙন অব্যাহত। মঙ্গলবার বিকেলে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে হালাইরপাড় গ্রাম পঞ্চায়েতে 5 নম্বর ওয়ার্ডে বিজেপি দলের এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় এই ঘরোয়া সভায় দীর্ঘদিনের সিপিআইএম দলের পোড়খাওয়া কর্মী সমর্থকরা প্রায় 30 জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে শামিল হয়েছেন। দল ত্যাগীদের মধ্যে উল্লেখযোগ্যরা হল নৃপেন্দ্র দাস, সোমেন্দ্র দাস, রাকেশ দাস এবং বলরাম দাস। এর মধ্যে নৃপেন্দ্র দাস বাম আমলে হালাইরপাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। দিল্লি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর তাবরেজুজ্জামান বাজারঘাটের লঙ্গোশা বাংলা একাডেমি পরিদর্শন করেন। স্কুল কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দিয়ে স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক মোটিভেশনাল প্রোগ্রাম করেন ডক্টর তাবরেজুজ্জামান। রাতাবাড়ি বিশিষ্ট ব্যক্তি মকবুল আলীর পুত্র তিনি। প্রফেসর ডক্টর তাবরেজুজ্জামান সৌদি আরবের মক্কা ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে দিল্লি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্তি পেয়েছেন। দায়িত্ব লাভ করার পর এই প্রথম নিজের এলাকা আসলেন তিনি। নিজ বাড়ি রাতাবাড়িতে এসে তিনি অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লঙ্গোশা বাংলা একাডেমি পরিদর্শন করেন। শিক্ষার্থীদের তরফে সংবর্ধনা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যের শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আপনারা হচ্ছে দেশের গৌরব, হ্যাঁ, আপনাদের দিয়ে সব কিছু আশা আপনাদের কাছে, হ্যাঁ, আপনারা ভালো করে পড়াশোনা করেন, আপনারা একটা কমিউনিটিকে যদি সাপোর্ট দিতে পারেন, যদি কয়জন ডাক্তার হন, কয়জন ইঞ্জিনিয়ার হন, কয়জন উকিল হন, তো যে কমিউনিটি দ্য প্লেস ওয়ের ইউ আর, যে জায়গায় আপনারা থাকেন আর যে অঞ্চলে আপনারা থাকেন তার ডেভেলপমেন্ট হবে, ঠিক না? পড়াশোনা তালিমের দিক দিয়ে প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। তো সেই জন্য এই তালিমের যে পুরো মিডিয়াম, এই যে আপনাদের সবাই টিচার, ফ্যাকাল্টি মেম্বার, প্রিন্সিপাল, সবার এইম তো একই। আপনাদের আমার গোল সেম। গোল কি? সবাই শিক্ষিত হওয়া, ভালো রেসপেক্ট করা বড়কে, হ্যাঁ, আমাদের দেশের একটা গুড সিটিজেন, হ্যাঁ, এইগুলো তো আমাদের গোল, সবাইকে সেম গোল। তো গোলটা পুরা করতে হইতে কি লাগবে? আমাদের সবাই সাপোর্ট লাগবে। বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা এবং সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার লেনিনের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে শিলচরের ডিমাশা ভবনে আলোচনা সভার আয়োজন করা হয় এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে।
দলে কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য শ্যামদেও কর্মীর সভাপতিত্বে পরিচালিত সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের অন্যতম পলিট ব্যুরো সদস্য কান্তিময় দেব। তিনি রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলেন, লেনিন মার্ক্সবাদকে বিকশিত করেন, যা লেনিনবাদ নামে পরিচিত। কোনো দেশে বিপ্লব সংগঠিত করতে হলে কি প্রক্রিয়ায় দল গঠন করতে হয় তা লেনিন তাত্ত্বিকভাবে যেমন দেখান, ঠিক তেমনি দল গঠন করে রাশিয়ার শিল্পে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, আধুনিক শোধনবাদ কি এবং কিভাবে তা প্রতি বিপ্লব ঘটাতে পারে তাও ব্যাখ্যা করে দেখান। লেনিনবাদকে ভিত্তি করে পরবর্তীতে বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে এবং বহু দেশে বিপ্লব সংগঠিত হয়। তিনি বলেন, আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্রমিক শ্রেণীর উপর যে শাসন এবং শোষণ নিপীড়ন চলছে তা থেকে মুক্তি পেতে হলে লেনিনের শিক্ষাকে পাথেয় করে সঠিক বিপ্লবী দল গঠন করে বিপ্লব সংগঠিত না করলে মুক্তি লাভ সম্ভব হবে না। সাইবেরিয়ান থেকে ক্যালিফোর্নিয়া এমন কোন দেশ নাই যেখানে শ্রমিকদের মধ্যে লেনিন শব্দটাই একটা অন্য আবেগ সৃষ্টি করে। মানে এই আবেগটার নেচারটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু আবেগ সৃষ্টি করে এটা ঠিক। লেনিন বললে পরে আমাদের মধ্যে আরেকটা ভাব আসে। এই সুকান্ত ভট্টাচার্য বলেন বিপ্লব স্পন্দে তবুকে মনে হয় আমি লেনিন। মানে ক্লাস কোনটা শ্রমিকের সংখ্যা কম, সব মানুষের ব্যক্তিত্ব লেনিন বিষয়টা মানে সাধারণ মানুষ মধ্যবিত্ত সেকশনের মধ্যে ইন্টেলিজেন্স যারা আছে তাদের মধ্যে একটা এফেক্ট সৃষ্টি হয়। কেন? কারণ এই যে সংগ্রাম করে মানুষের মুক্তির পথ পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব, এবং সেখানে শুধু সমাজতান্ত্রিক বিপ্লবের প্রশ্ন না, এইটাকে করতে গিয়ে মানে লেনিনকে যা যা করতে হচ্ছে, মার্ক্সবাদকে আরো কোন জায়গায় নিয়ে যেতে হচ্ছে, মার্ক্সবাদের বিকাশকে আরো কোন জায়গায় বলেছিলেন তো পৃথিবীর মার্ক্স বলেছিলেন যে পৃথিবীর সব উন্নত দেশগুলোতে বিপ্লব আগে হতো, রাশিয়াতে কেন আগে বিপ্লব হলো মানুষ। এই ক্ষেত্রে লেনিন মার্ক্সবাদ দিয়ে দেখিয়েছেন এটা কি করে সম্ভব, মার্ক্সবাদের ব্যাখ্যা দিয়ে। কারণ মার্ক্সের সময় লেনিন যেটা ফেস করেছেন সেই বিষয়গুলো ছিল না। এঙ্গেলস কিছু কিছু দেখেছেন, যতটুকু দেখেছেন এখানের মধ্যে কিন্তু এঙ্গেলস ঢুকেছেন ছোটখাটো বিষয়। রাশিয়ান বিপ্লবের ক্ষেত্রে ডাইরেক্ট উনার রোল আছে। আর কার্ল মার্ক্সের তো কেবল মানে এটা নিয়ে মজার বলে গল্প আছে। কার্ল মার্ক্স মানে এঙ্গেলসের ওই বইটার মধ্যে আছে। প্রতি বছরের নিয়ে এবছরও হৃদয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় সার্বজনীন শনি পূজা আয়োজন করা হয়েছে আগামী 12 এবং 13 জানুয়ারি। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান 150 জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ, এলপি স্কুলের 90 জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ, কাছাড় জেলার 8টি স্কুলের 24 জন ছাত্রছাত্রীদের মধ্যে আগামী মাধ্যমিক পরীক্ষার সাজেশন পুস্তক বিতরণ এবং 18 বছরের 15 জন রক্তদাতাকে হৃদয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। 13 জানুয়ারি তথা শনিবার বিকেল 5টা থেকে শনি পুজো, আরাধনা এবং সন্ধ্যা 7টায় প্রায় 5000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানানো হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমাদের এই শনি পূজা আগামী 12 জানুয়ারি ও 13 জানুয়ারি অনুষ্ঠিত হবে। 12 জানুয়ারিতে শুভ উদ্বোধন হবে বিকাল 4:30টায়। উদ্বোধনীতে মুখ্য অতিথি হিসাবে বরাকের গুণীজন ব্যক্তিরা উপস্থিত থাকিবেন। তার মধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চৌধুরী, বরাকবিলি সিমেন্টের কর্ণধার মুকেশ আগরওয়াল, রুশকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরবার উবেদিয়া, বিশিষ্ট কবি চিকিৎসক ডক্টর শিশির কুমার বিশ্বাস, জিসি কলেজের অধ্যক্ষ ডাক্তার বিভাস দেব, হারান্দে পিএনসি হারান্দে, ক্যান্সার হসপিটালের প্রাক্তন অ্যাডমিনিস্ট্রেটর কল্যাণ কুমার চক্রবর্তী, ব্লাড ব্যাংকের ইনচার্জ কাছাড় ক্যান্সার ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর শবনম বড়মুইয়া, সামাজিক পোশাকের কর্ণধার তময় রাজা চৌধুরী, শিলচরের অন্যান্য গুণব্যক্তিরা উপস্থিত থাকবেন। শুভ উদ্বোধনের দিন আমরা 150 জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করব। ছোট ছাত্রীরা যারা এলপি স্কুলে পড়াশোনা করে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তাদের মধ্যে 90 জন স্টুডেন্টকে আমরা স্কুল ব্যাগ দেব। আদর্শ এবং চরিত্র গঠনের উপর জোর দিয়ে সম্পন্ন হলো করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঐতিহ্যবাহী সুতারকান্দি আনোয়ারুল উলুম মাদনী হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার 24তম বার্ষিক অধিবেশন উপলক্ষে দিনী সমাবেশ। 13 জন কোরআনে হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে বিশেষ সম্মাননা প্রদান করেন। সমাবেশে মুখ্য অতিথি তথা বিশিষ্ট প্রবক্তা মৌলানা এ এইচ মোহাম্মদ লুকমান, বিশেষ অতিথি ডিমাপুরের মাওলানা মাহমুদ আলী
আল কাসিমি এবং কাছাড় জেলা শিশু বিকাশ মিশনের চেয়ারম্যান মাওলানা আব্দুল জলিল মতিনগরে। বিদায়ী গজল পরিবেশন করেন হাফিজ জুনাইদ আহমেদ এবং সালে আহমেদ। কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসা শিক্ষক কারি আবিদ হোসেন। অধিবেশনে সাম্য এবং ভ্রাতৃত্বের বিষয়ে বক্তব্য রাখেন আন্তর্জাতিক বক্তা আগরতলার মাওলানা মহাসিম বিল্লাহ এবং গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা ইসমাইল কাসিমি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।